আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন লেকচার 1-এ সবাইকে স্বাগতম। আজকে আমরা সেট ও ফাংশন সম্পর্কে জানব। এটা নবম ও দশম শ্রেণীর স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তাহলে চলো আমরা টপিকসে ফিরে আসি তাহলে। আচ্ছা, এটা 2.1 সেট ও ফাংশন। তাহলে আমরা এট ফার্স্ট শিখব সেট বলতে কি বোঝো, সেট কাকে বলে। তাহলে আমরা সেট সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্য জেনে নেব। সেট কাকে বলে? বাস্তববাদ চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়ে থাকে। আবার বলো, সেট কাকে বলে? সেট হচ্ছে বাস্তববাদ চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়ে থাকে। আমরা লিখে দেই, বেশিক্ষণ মনে থাকবে। তাহলে তুমি লেখো, বাস্তব বা চিন্তার জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়ে থাকে। সেট বলা হয়ে থাকে, ঠিক আছে। আবার দেখো, বাস্তববাদ চিন্তা জগতে, বাস্তববাদ চিন্তার জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়ে থাকে। সেটকে ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর এ বি সি ডি এক্স ওয়াই জেড ইত্যাদির দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। লিখে ফেলো, সেটকে প্রকাশ করা হয়, সেটকে প্রকাশ করা হয় ইংরেজি অক্ষর এ বি সি ডি ডট 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 এক্স ওয়াই জেড এই বর্ণমালাগুলো দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এক্সাম্পল স্বরূপ ধরো আমি নিলাম এ একটা সেট, উপাদান সংখ্যা 1 2 3, ঠিক আছে। তাহলে দেখো, এ সেটের উপাদান সংখ্যা 1 2 3 সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আখ্যায়িত করেছি, তার মানে এটা একটা সেট। তাহলে সেটের প্রকাশ বা মাধ্যম হচ্ছে এখানে এ, ঠিক আছে। তাহলে আমরা বড় হাতের অক্ষর এ বি সি ডি এক্স ওয়াই জেড অর্থাৎ ইংরেজি যে বর্ণমালাগুলো আছে তার বড় হাতের অক্ষর দ্বারা সেটকে প্রকাশ করে থাকি। বোঝা গেছে? তাহলে সেট কাকে বলে, সেট প্রকাশের পদ্ধতিতে আমরা শিখে গেলাম, ঠিক আছে, কিভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, সেট আবিষ্কার করেছে কে? জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। 1845 থেকে 1918 এই খ্রিস্টাব্দের মধ্যে সর্বপ্রথম সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা দেন। তিনি অসীম সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা দেন, যা গণিত শাস্ত্রের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে থাকে। এ পর্যায়ে আমরা শিখব সেটের পদ্ধতি। সেট কয়টি পদ্ধতিতে প্রকাশ করা হয়ে থাকে? সেট প্রকাশের পদ্ধতি দুই ধরনের। একটা হচ্ছে রোস্টার মেথড অথবা ট্যাবুলার মেথড, সেকেন্ডটা হচ্ছে সেট বিল্ডার মেথড, ঠিক আছে, অর্থাৎ তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি, এই দুইভাবে সেটের প্রকাশ ঘটে, ঠিক আছে। তো আমরা লিখে ফেলি সেট প্রকাশের পদ্ধতি দুইটি। আচ্ছা, এক নম্বর ট্যাবুলার, ট্যাবুলার মেথড অথবা এটাকেই বলা হয় রোস্টার মেথড। রোস্টার মেথড, ওকে। বাংলায় এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। আচ্ছা, সেকেন্ডটাকে বলা হয় সেট বিল্ডার মেথড, ঠিক আছে। সেট বিল্ডার মেথড অর্থাৎ সেট গঠন পদ্ধতি, বাংলায় সেট গঠন পদ্ধতি, ঠিক আছে। তাহলে এখন দেখো, সেট প্রকাশের পদ্ধতি দুইটি। একটা হচ্ছে ট্যাবুলার মেথড, রোস্টার মেথড, একই কথা তালিকা পদ্ধতি। সেকেন্ডটা হচ্ছে সেট বিল্ডার মেথড, সেট গঠন পদ্ধতি। এখন দেখো, ট্যাবুলার মেথডটা কাকে বলে? আচ্ছা, যে সেটগুলো নির্দিষ্ট
ঠিক আছে, হিসাবপাতি করা যায়, এই ধরনের মেথডকে বলা হয় ট্যাবুলার মেথড। তাহলে নির্দিষ্ট কি ধরতে পারো এ একটা সেট, যে এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এক্স ওয়াই জেড এ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, নির্দিষ্ট করে বলছে। থাকতে পারে ধরো বি, এখানে থাকতে পারে যে 1 2 3 এরকম থাকতে পারে। তাহলে দেখো তো এক্স ওয়াই জেড নির্দিষ্ট করে বুঝাইছে এবং তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছে। 1 2 3 এখানে বি সেটের উপাদান নির্দিষ্ট করে বুঝাইছে, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছে। তবে এই ধরনের মেথডকে বলা হবে ট্যাবুলার মেথড বা তালিকা পদ্ধতি বলা হবে। এখন দেখো আমরা শিখবো সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি। আচ্ছা, সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি নির্দিষ্ট করে বোঝাবে না, কিন্তু কোনো একটা ধর্মকে বোঝাবে। তবে এই ধরনের মেথডকে বলা হবে সেট বিল্ডার মেথড। এক্সাম্পল স্বরূপ থাকতে পারে এক্ষেত্রে ধর্মকে বোঝাবে। ধরো এ একটা সেট আছে যে বলছে এক্স হাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ঠিক আছে। থাকতে পারে ধরো বি এক্স হাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখন তুমি বলতে পারো এটার ধর্ম আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, বিজোড়, এটার ধর্মটা হচ্ছে জোড় না বিজোড়? বিজোড়, ঠিক আছে। তাহলে এক্স এর মানগুলো বিজোড় সংখ্যা হতে হবে, ধর্ম বলছে বিজোড় সংখ্যা। এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, আমরা স্বাভাবিক সংখ্যা কি বলবো, কি বলতে কি বুঝি? যে গণনাকারী সকল সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো হতে হবে এক্স জোড় সংখ্যা, এক্স পূর্ণ সংখ্যা, এরকম। এরকম ধর্ম বোঝালে এই ধরনের পদ্ধতিকে বলা হবে সেট বিল্ডার মেথড অথবা সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা কিন্তু সেট প্রকাশের পদ্ধতি পাইলাম দুইটা, ট্যাবুলার মেথড, সেট বিল্ডার মেথড। ট্যাবুলার মেথড নির্দিষ্ট করে বোঝাবে, তৃতীয় বন্ধনীতে আবদ্ধ হবে। সেট বিল্ডার মেথড, ঠিক আছে, এক্ষেত্রে ধর্মকে বোঝাবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু সেট বিল্ডার মেথড এবং ট্যাবুলার মেথড সম্পর্কে বুঝতে পারলাম। এই পর্যায়ে আমরা শিখব ফাইনাইট সেট অর্থাৎ সসীম সেট সম্পর্কে। দেখো ফাইনাইট সেট, সসীম সেট, ঠিক আছে। তাহলে দেখো তো ফাইনাইট সেট বা সসীম সেট কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, সসীম সেট কাকে বলে? সসীম সেট হচ্ছে যে সেটগুলোকে গণনা করা যায়, নির্দিষ্ট করে হিসাব করা যায়। তবে এই ধরনের সেটকে বলা হবে সসীম সেট, ঠিক আছে। লিখে দিলাম না, যে সকল সেটগুলো নির্দিষ্ট, এই ধরনের সেটগুলোকে বলা হবে সসীম সেট বা ফাইনাইট সেট। এক্সাম্পল স্বরূপ থাকতে পারে ধরো এ একটা 1 2 3, তাহলে এ সেটের উপাদান সংখ্যা তিনটি 1 2 3 নির্দিষ্ট করে বোঝাইছে। থাকতে পারে ধরো এ ইকুয়াল এক্স হাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এবং ধরো 3 লেস এক্স লেস হচ্ছে 10। তাহলে এক্স এর মান 3 থেকে বড় 10 থেকে ছোট, এর মধ্যে মৌলিক সংখ্যার মানটা নিতে হবে। তাহলে তোমাকে কি বললো? সসীম সেট, নির্দিষ্ট করে বোঝাইছে। তবে এই ধরনের সেটকে বলা হবে ফাইনাইট সেট। বুঝতে পারলো সবাই? পারবে না? দেখো এই পর্যায়ে আমরা শিখবো ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট কাকে বলে? যে সেটের সদস্য সংখ্যা অনির্দিষ্ট, হিসাব করা যায় না, গণনা করা যায় না, এই ধরনের সেটকে বলা হবে ইনফাইনাইট সেট বা অসীম সেট। ওকে, তাহলে লিখে দিতে হবে কি, যে অসীম সেট কাকে বলে? যে সেটের উপাদানগুলো হিসাব করা যায় না, এই ধরনের সেটকে বলা হবে ইনফাইনাইট সেট বা অসীম সেট। ওকে, আচ্ছা, এক্সাম্পল স্বরূপ তুমি নিতে পারো, ধরো এ একটা সেট নিলাম, তাহলে অসীম সেট কাকে বলা হবে? দেখো এক্স হাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এক্স হাজ দ্যাট এক্স, এক্স এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে বিজোড় সংখ্যা কি হতে পারে? 1 3 5 7 ডট 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 ইনফিনিটি, সারা জীবন চলতেই কি থাকবে। তাহলে এই রকম যে সেট তুমি পাচ্ছ অসীম পর্যন্ত, এই ধরনের সেটকে বলা হবে ইনফাইনাইট সেট বা অসীম সেট, ঠিক আছে। বলতে পারে ধরো বি সাজ দ্যাট বি সমান এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা, জোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি বির মানটা পাচ্ছ কি? এক্স, এক্স এর মানগুলো জোড় হতে হবে। তাহলে তুমি পাচ্ছ
2,4,6,8 ডট 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 সারা জীবন কিন্তু চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে ইনফিনিটি আসতেছে, হিসাব করা যাচ্ছে না, অসীম পর্যন্ত চলতেছে, এই ধরনের সেটকে বলা হবে ইনফাইনাইট সেট বা অসীম সেট। ওকে, পারবে না? এমটি সেট বা ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান সংখ্যা নাই। তাহলে লেখো যে সেটের কোনো উপাদান সংখ্যা নাই, যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই, উপাদান সংখ্যা নেই, তাকে এমটি সেট বা ফাঁকা সেট বলা হয়, ফাঁকা সেট বলে। ঠিক আছে, ফাঁকা সেটকে অরি বা ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ফাঁকা সেটকে অরি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটার নামই ফাই, এটার নামই অরি। তাহলে এত ফাঁকা সেটকে এত চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, প্রকাশ করা হয়। ধরো এক্সাম্পল শুরু থাকতে পারে, ধরো এ একটা সেট নিলাম, এক্স সাজ ড্যাট এক্স, ধরো না এরকম না নিলাম, ধরো এরকম দিলাম এক্স বিলং টু এন সাজ ড্যাট এন স্বাভাবিক সংখ্যার সেট, 3 লেস এক্স লেস 4। তাহলে দেখো তো এক্স এর মান 3 থেকে বড়, 4 থেকে ছোট এমন মান নিতে হবে। তাহলে এক্স এর মধ্যে মানটা কিন্তু এখানে বলছে স্বাভাবিক সংখ্যার সেট হতে হবে। গণনাকারী সকল ধরনের সেটকে বলা হয়, গণনাকারী সকল সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে 3 এবং 4 এর মধ্যে কিন্তু দশমিক মান বিদ্যমান, থেকে বড় এই যে দেখো আমরা এখানে নেব 1 2 3, এখানে হচ্ছে 4। তাহলে 3 থেকে বড় ডান দিকে, 4 থেকে ছোট বাম দিকে। তার মধ্যে এর মধ্যে কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নেই, দশমিক সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে এই ধরনের সেটকে বলা হবে ফাঁকা সেট। তার মানে কিছু নেই, মানে ফাঁকা অবস্থানে আছে। বুঝতে পারলা কি সবাই? আচ্ছা, এবার দেখো এই পর্যায়ে আমরা শিখব উপসেট সম্পর্কে, সাবসেট সম্পর্কে। তাহলে দেখো সাবসেটের ক্যালকুলেশন বা সংজ্ঞাটা আমরা যদি ম্যাথমেটিক্যালি দেই বেশিক্ষণ মনে থাকবে। ধরো আমরা এ একটা সেট নিলাম, ধরো ছোট হাতের এ ছোট হাতের বি নিলাম। ঠিক আছে, এটা আমাদের মূল সেট, এর সদস্য সংখ্যা এ এবং বি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি উপসেটটা তৈরি করি, কি কি হতে পারে? প্রথমে একটা হতে পারে এ, তারপর এখানে একটা হতে পারে বি, তবে দুটাই হতে পারে কত আছে এ কমা বি। যদি এটা বাদ দিয়ে ফাঁকা ভাবে তৈরি করো তাহলে কিন্তু আসতে পারে ফাঁকা সেট, অরি। তাহলে যে প্রদত্ত সেট হতে অন্য কোনো সেট তৈরি করা যায় বা গঠন করা যায়, তো এই গঠন করার পদ্ধতিকে বলা হবে উপসেট বলা হবে। ওকে, ক্লিয়ার সবাই? অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এই গঠিত সেটগুলোকে বলা হবে উপসেট। ওকে, বুঝতে পারছো কি? আচ্ছা, এই পর্যায়ে আমরা শিখব নেক্সট প্রপার সাবসেট। প্রকৃত উপসেট কাকে বলে? প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট কাকে বলে? প্রকৃত উপসেটের সংজ্ঞাটা হচ্ছে এরকম, ধরো কোন একটি তুমি সেট নিলা, প্রদত্ত একটা সেটের ভান্ডার নিলা বা একটা সেট নিলা, সেখান থেকে তুমি উপসেট বার করলা, যে উপসেটের পরিমাণ যদি প্রদত্ত সেট অপেক্ষা কম হয় তবে তাকে বলা হবে প্রকৃত উপসেট। এক্সাম্পল স্বরূপ দেখো নিতে পারো এরকম, ধরো এ একটা সেট আছে কি 2 3 4 5, বি একটা সেট নিলাম হচ্ছে ধরো 3 4। তাহলে এখন দেখো তো টোটাল সেট ছিল এখানে 2 3 4 5, বি সেট গুলো 3 4, যা কিন্তু প্রদত্ত সেটের মধ্যে বিদ্যমান আছে, এবং প্রদত্ত সেট অপেক্ষা এই সেটটা কিন্তু ছোট আছে, কম আছে উপাদান সংখ্যা। তার মানে বোঝা হবে এটা একটা প্রকৃত উপসেট। এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে এ সেট হতে বি সেট এর উপসেট এ একটা সেট বি একটা সেট দেওয়া আছে, বি সেটের উপাদানগুলো এর মধ্যে আছে, বি সেটের উপাদান কিন্তু এ সেটের অপেক্ষা কম। ঠিক আছে, প্রদত্ত সেট অপেক্ষা কম, তবে এই ধরনের সেটকে বলা হবে প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট। অর্থাৎ ধরো এ সেট হতে বি সেটের প্রকৃত উপসেট কত? প্রকৃত
প্রকৃত উপসেট, তাহলে এ সাবসেট বি। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু উপসেটকে প্রকৃত উপসেটকে সাবসেট এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, যদি বলতো বি সেট হতে এ সেটের উপসেট, তাহলে বি সাবসেট এ। ঠিক আছে, তাহলে এটা প্রপার সাবজেক্ট বা প্রকৃত উপসেট। কিন্তু যদি শুধু উপসেট বলতো এস ইউপি এস ই টি, সাবসেটের ক্ষেত্রে উপসেটের ক্ষেত্রে ধরো এ সেট হতে বি সেটের উপাদান, তাহলে এ সাবসেট অর ইকুয়াল বি হতো। যদি বি সেট হতে এ সেটের উপাদান হতো, তাহলে বি সাবসেট অর ইকুয়াল হচ্ছে এ হতো। অর্থাৎ উপসেটকে সাবসেট অর ইকুয়াল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, আর প্রকৃত উপসেটকে শুধু সাবসেট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে দেখো এ সেট হতে বি সেটের উপাদান সংখ্যা এ সাবসেট অর ইকুয়াল বি, তার মানে সাবসেট অর ইকুয়াল দ্বারা সাবসেটকে প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ উপসেটকে প্রকাশ করা হয়ে থাকে। আর শুধু সাবসেট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে প্রকৃত উপসেটকে। ওকে, ক্লিয়ার সবাই? এই পর্যায়ে আমরা শিখব ইকুইভ্যালেন্ট সেটের সমতা। তাহলে সেটের সমতা তুমি কি করবা? যদি দুটি সেটের উপাদান সংখ্যা সেম থাকে তবে এই ধরনের সেটকে বলা হবে ইকুইভ্যালেন্ট সেট বা সেটের সমতা। দেখো, যদি আমরা এ একটা সেট নিলাম 2 3 4, ঠিক আছে, বি একটা সেট নিলাম ধরো 3 4 5, ঠিক আছে, তাহলে এখানে উপাদান সংখ্যা 3টা আছে, এখানে আছে 3টা। অতএব আমরা সংজ্ঞানুসারে লিখতে পারি, আমরা লিখতে পারি এ ইকুয়াল হচ্ছে বি। অর্থাৎ দুটি সেটের উপাদান সংখ্যা যদি সেম দেওয়া থাকে তবে এই ধরনের সেটকে বলা হবে ইকুইভ্যালেন্ট সেট বা সেটের সমতা। বুঝতে পারলা সবাই? ওকে, আচ্ছা, এরপর যে আমরা শিখব ডিফারেন্স অফ সেট, সেটের অন্তর বা সেটের বিয়োগ। ওকে, ডিফারেন্স অফ সেটের অন্তর। সেটের অন্তরটা তুমি কিভাবে বুঝবা? ধরো আমরা একটা সেট ধরে নিলাম, আমরা একটা সেট ধরে নিলাম 2 3 4 5 6, এবং বি একটা মান ধরে নিলাম 4 5 6, ঠিক আছে, বলছে এ এবং বি ইকুয়াল টু হট। তাহলে এত হলে এ মাইনাস বি অথবা এ বাদ হচ্ছে বি, ঠিক আছে, ইকুয়াল টু হট, বা এর মান কত ইকুয়াল টু হট আমরা দিলাম। তার মানে এ থেকে তোমাকে বি এই সেটটা বিয়োগ করতে বলছে। এই বিয়োগ করার পদ্ধতির নাম হচ্ছে ডিফারেন্স অফ সেটস, সেটের অন্তর। তাহলে আমরা কি করব? এ মাইনাস বি করে নেব। এর মান দেওয়া আছে 2 3 4 5 6, মাইনাস বি মান দেওয়া আছে কত 4 5 6। তোমাকে এখন বিয়োগ করতে হবে। বিয়োগের সিস্টেম তোমাকে জানতে হবে। কিভাবে জানবা? যে প্রথম সেটের উপাদান সংখ্যা দ্বিতীয় সেটের উপাদান সংখ্যা সেম আছে কিনা, যেটা যেটা সেম থাকবে সেটা বাদ দিবা, দিয়ে প্রথম সেটের উপাদানগুলোই হবে তার অ্যান্সার। তাহলে আমরা এখানে বাদ দেব। দেখো তো 4 4 5 5 6 6 সেম আছে, বাদ দিয়ে দিলাম। তাহলে প্রথম সেটের উপাদান থাকলো শুধু 2, 3, তাহলে অন্তর হবে 2, 3। এটা বুঝতে পারলাম? আচ্ছা, যদি প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান কমন না থাকে তাহলে কি করবা? ধরো এ একটা মান দেওয়া আছে 2 3, বি একটা সেটের মান দেওয়া আছে 4 5। এক্ষেত্রে বলছে এ মাইনাস বি ইকুয়াল টু হট। তাহলে এক্ষেত্রে তুমি এ মাইনাস বি কি করবা? যদি প্রথম এবং দ্বিতীয় সেটের উপাদানগুলো যদি সেম না দেওয়া থাকে তাহলে প্রথম সেটের উপাদানটাই হবে ওই সেটের অন্তর। তাহলে মানটা হবে কত 2, 3। 2, 3 এটা হবে অ্যান্সার। বুঝতে পারলে কি সবাই? পারবে না? ডিফারেন্স অফ সেট, সেটের অন্তর। আচ্ছা, এবার আমরা শিখব, এই পর্যায়ে আমরা শিখব কমপ্লিমেন্ট অফ এ সেট, পূরক সেট। ঠিক আছে, আচ্ছা, পূরক সেট কাকে বলে? ধরো আমরা এক্সাম্পল দিয়ে দিই তাহলে বেশিক্ষণ মনে থাকবে। ধরো এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5, ঠিক আছে, এটা দেওয়া আছে। ইউ একটা সেট দেওয়া আছে যে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, দিয়ে বলছে যে এ ড্যাশ অথবা এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে হট। এটা তোমাকে কোশ্চেন বের করতে বলছে।
তাহলে এর উপর প্রাইম বা এর উপর কমপ্লিমেন্ট থাকলে তুমি বুঝতে পারবা এটা কমপ্লিমেন্ট অফ এ সেট অর্থাৎ পূরক সেট। আচ্ছা পূরক সেটটা কি তাহলে দেখো তো। আচ্ছা এখানে একটু সার্বিক সেটটা শিখে নাও, ইউনিভার্সাল অফ সেট, সার্বিক সেট। তাহলে দেখো তো এখানে একটা সেট দেওয়া আছে, এখানে একটা ইউ সার্বিক সেট দেওয়া আছে। তার মানে সার্বিক সেটটা কি হবে, কোন একটা উপসেট যদি দেওয়া থাকে সবগুলো মানটা সার্বিক সেটের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে বের করতে বলছে যে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম বের করতে বলছে। তাহলে তুমি যখন এর মানটা বের করবা সলিউশনে আসো, যে এ প্রাইম সমান লেখা যায় ইউ মাইনাস হচ্ছে এ, ঠিক আছে। এ প্রাইম কথার অর্থ হচ্ছে ইউ মাইনাস এ, যে এ কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে ইউ মাইনাস হচ্ছে এ। তাহলে তুমি কি করবা, ইউ এর মানটা টোটালি মান দেওয়া আছে এখানে কত 1 2 3 4 5 6 7 8 মাইনাস, আচ্ছা এর মানটা দেওয়া আছে কত এখানে 1 2 3 4 5 5 পর্যন্ত দেওয়া আছে। তাহলে তুমি দেখো তো কমন সংখ্যাগুলো বাদ দিয়ে দাও, তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 ক্যান্সেল, থাকে প্রথম উপাদানের মধ্যে কি আছে যে 6 7 8 এটা আছে, এটাই হবে এটা পূরক সেট, অর্থাৎ এর পূরক সেট আসবে এটা, বুঝতে পারলা। তাহলে এইভাবে শিখলে বেশি করে মনে থাকবে, কাকে বলে এই স্টাইলে মন কম থাকবে, ওকে। আচ্ছা এই পর্যায়ে আমরা শিখব, কি শিখবো বলো, সংযোগ সেট। সংযোগ সেট কাকে বলে, দুই বা ততোধিক, আচ্ছা দুইটি সেটের সকল উপাদান। সংযোগ সেট কাকে বলে, দুইটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সংখ্যাগুলোকে বলা হবে সংযোগ সেট বা সেট অফ ইউনিয়ন, ইউনিয়ন অফ সেট, ইউনিয়ন অফ সেট, সংযোগ সেট। সংযোগ সেট কাকে বলে, সংযোগ সেট হচ্ছে দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সংখ্যাগুলোকে সংযোগ সেট বলা হয়। দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সংখ্যাগুলোকে নিয়ে যে সেট গঠন হয় তাকে বলা হয় সংযোগ সেট। আচ্ছা এখন দেখো, ধরো আমরা 1 2 3 একটা সেট নিলাম, বি একটা সেট নেব, 2 4 5 এটা একটা সেট নেব, ঠিক আছে। আমরা যদি সংযোগ করি, সংযোগ করলে আমাকে ইউনিয়ন করতে হবে, অর্থাৎ এ ইউনিয়ন এত হলে বলবে এ ইউনিয়ন বি ইকুয়াল টু হট। তার মানে ইউনিয়ন থাকলে তুমি বুঝতে পারবা এটা সংযোগ সেট করতে বলছে। এ ইউনিয়ন বি এর মানটা এখানে আছে 1 2 3, ইউনিয়ন বির মান আছে কত 2 4 5। তাহলে সংযোগ সেটের সংজ্ঞাটা আমরা মুখে বললাম কি, দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত, দুটি উপাদানের সকল উপাদান, দুটি সেট দুটির সকল উপাদান নিয়ে গঠিত যে সেট গঠন করে তাকে সংযোগ সেট বলা হয়। দেখো এই যে দুইটা সেট আছে, সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে সেট তৈরি করবে একে বলা হবে সংযোগ সেট। তাহলে তুমি তৈরি করো দেখি 1 2 3 1, এখানে কমন নাই, এখানে কমন নাই, এক জায়গায় আছে 1 1 লিখে ফেলছি, সরি এখানে 1 আছে এখানে 1 নাই, তাহলে আমি 1 লিখতে পারি। 2 আর 2 আছে, একটা কমন সংখ্যা লিখতে পারি। 3 আছে 3 নাই, 3 লিখবো। এখানে 4 নাই, 4 আছে, আমি 4 লিখবো। 5 আছে 5 নাই, আমি 5 লিখবো। তার মানে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে সংযোগ সেট। এটা হবে এ ইউনিয়ন বির অ্যান্সার, ওকে বুঝতে পারলাম। আচ্ছা এবার শিখবো আমরা সেট সেট, ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন অফ সেট কাকে বলে, আচ্ছা সেট সেট কাকে বলে, দুটি সেটের মধ্যে যদি কোনো কমন সংখ্যা বিদ্যমান থাকে, এই কমন সংখ্যা নিয়ে গঠিত যে সেট হবে এটাকে বলা হবে সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট। এক্সাম্পল স্বরূপ ধরো আমরা একটা সেট নেব 1 2 3, বি একটা সেট নেব যে 2 3 4 5 হলে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বের করতে গেলে বুঝতে হবে এটা আমাকে ইন্টারসেকশন করতে বলছে বা সেট সেট বের করতে বলছে, ওকে। তাহলে আমরা প্রথমত এ ইন্টারসেকশন বি করব, এর মানটা বসে দাও 1 2 3, ইন্টারসেকশন বির মান বসে দাও 2 3 4 5। এখন এ এবং বি এর মধ্যে কমন সংখ্যা আছে দেখো তো 2 কমন 2 কমন, 3 কমন 3 কমন, আর বাকিটা কিন্তু কমন যাচ্ছে না। আমি কমন সংখ্যা নেব 2 3, কমন সংখ্যা নিয়ে গঠিত যে সেট হবে এটাকে বলা হবে সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট, ওকে বুঝতে পারলা সবাই।
দেখো ডিসজয়েন্ট অফ সেট, নিঃশেষ সেট। আচ্ছা, দুটি সেটের মধ্যে যদি তুমি ইন্টারসেকশন করো, যদি কমন সংখ্যা না থাকে, তবে এই ধরনের সেটকে বলা হবে নিঃশেষ সেট বা ডিসজয়েন্ট অফ সেট। ওকে, এটা আমরা লিখে দিলাম না। ওকে, দেখো শক্তি সেট, পাওয়ার অফ সেট, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। এই টপিকস থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে। পাওয়ার অফ সেট বা শক্তি সেট কাকে বলে? শক্তি সেট কাকে বলে দেখো, আমরা ক্যালকুলেশনের মাধ্যমে শিখে দেই, বেশিক্ষণ মনে থাকবে। ধরি এ একটা সেটের মান দেওয়া আছে, ধরো m, n, ঠিক আছে। এখান থেকে যদি আমি উপসেট বের করি, এখানে উপসেট, তাহলে আমরা কিভাবে বের করবো? প্রথমে একটা নেব, মনে আছে, তারপরে পরেরটা সেপারেট একটা নেব, তারপরে দুইটাই নেব, তারপরে কোনো কিছু ফাঁকাতে নেব, ফাই নেব। তাহলে এই যে উপসেট গুলো বের করলাম, এই উপসেট দ্বারা গঠিত সেটকে বলা হবে এ এর শক্তি সেট। তাহলে এই উপসেট দ্বারা গঠিত সেটকে বলা হবে এ এর শক্তি সেট। এটাকে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, প্রকাশ করা হয়। অর্থাৎ পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। পি তে প্রথম অক্ষর দেওয়া আছে পাওয়ার, এর জন্য প্রথম অক্ষর দেওয়া আছে পি, তার পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। বুঝতে পারলো সবাই? তার শক্তি সেট আমরা শিখে গেলাম। দেখো এবার আমরা শিখবো কার্তেশীয় গুণজ পদ্ধতি, কার্টেজেন প্রোডাক্ট সম্পর্কে। দেখো আমরা যদি কোনো একটা সেট নেই, ধরো 2,3 এ, আর একটা সেট নিলাম বি, ধরো 2,3, ধরো এটা আমি মানটা চেঞ্জ করে দিলাম, 4,5 নিলাম। হ্যাঁ, এত হলে যে এ ক্রস বি ইকুয়াল টু হট অথবা বি ক্রস এ ইকুয়াল টু হট, তোমাকে ক্রস গুণন বের করতে বলবে। এই যে ক্রস চিহ্ন দিচ্ছে, এই ক্রস চিহ্নকে বলা হয় ক্রস গুণন পদ্ধতি বা কার্টেজেন প্রোডাক্ট বলা হয়। ওকে, তো আমরা এ ক্রস বি বের করব। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট প্রথমে দেব, আমরা এর মানটা আগে লিখে ফেলবো 2,3 ক্রস গুণন, বির মানটা লিখে ফেলবো 4 গুণন 4,5, ঠিক আছে। বির মানটা আছে কত? 4,5। তাহলে আমরা গুণ করব, প্রথমত প্রথম পার্ট দ্বারা গুণ করব, 2 আছে, এটাকে একবার গুণ করব, 2 দ্বারা সেকেন্ড পার্টকে একবার গুণ করব। তাহলে গুণটা তুমি করে নাও, 2 দ্বারা 4 কে গুণ করলে 2,4। তুমি আবার জানো 4 দুগুণ 8 লেখো না, তা লেখা যাবে না কিন্তু। তাহলে 2,4, 2 দ্বারা 5 কে গুণ করলে 2,5, এই পদ্ধতিকে বলে কার্টেজেন প্রোডাক্ট। ওকে, আবার সেকেন্ড দ্বারা সেকেন্ড পার্ট আছে কি 3, দ্বারা 4 কে গুণ করলে 3,4, পরেরটাকে গুণ করলে 3,5, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা হবে এর কার্টেজেন প্রোডাক্ট। ওকে, তাহলে প্রথম পার্ট দ্বারা পরবর্তীতে এখানে যে দুটা পার্ট আছে দুটাকে গুণ করতে হবে, সেকেন্ড পার্ট দ্বারা পরবর্তী যে দুটা পার্ট আছে দুটাকে গুণ করতে হবে। এই গুণ করার পদ্ধতিকে বলা হয় কার্টেজেন প্রোডাক্ট বা কার্তেশীয় গুণজ পদ্ধতি। সেম ভাবে তোমরা এখন বি এ করবা, বির মানটা আগে লিখবে, এর মানটা পরে লিখবা, গুণ করে দিবা। ওকে, আচ্ছা আজকের টপিকসটা এই পর্যন্ত থাকবে, এরপর আমরা বোর্ড বইয়ে আলোচনা চলে আসবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।